আসসালামু আলাইকুম। সবাই আমার লাইভটা শুনতে পাচ্ছেন কিনা? আজকে লাইভে আসার কিছু কারণ আছে। আজকে আমরা মন্ত্রণালয় গিয়েছিলাম, আমি, রফিক ভাই, নাইম ভাই, আমাদের গণপূর্তের হচ্ছে আলিফ ভাই এবং আমাদের সচিবালয়ের আমাদের উজ্জ্বল ভাই অর্থাৎ সাগর ভাই। তো আমরা আজকে মন্ত্রণালয়ে গিয়ে আমাদের মনটা খুবই খারাপ হয়ে গেছে। আসলে এত মানে কষ্টর কথা আসলে কিভাবে বলি। সেটা হচ্ছে এই যে আউটসোর্সিং নিয়ে যে আমরা এত লড়াই সংগ্রাম করতেছি এবং আমাদের এই লড়াইটা হচ্ছে ঠিকাদারি প্রথা বাতিল করার জন্য। আমার এই কথাগুলো আসলে শোনা যেতেছে কিনা কেউ যদি একটু কমেন্ট করে জানাইতেন। তো আশা করি শোনা যাচ্ছে, কারণ শোনা যাওয়ার কথা। সেটা হচ্ছে আমরা আজকে খুবই মনে মনে কষ্ট নিয়েই আজকে আমরা সচিবালয় থেকে বের হয়েছি। সেটা হচ্ছে ঠিকাদারকে রেখেই এই 25-এর নীতিমালা সংশোধন করা হচ্ছে। এখন কেন এই সংশোধন করা হচ্ছে এবং কি সংশোধন করা হচ্ছে এবং এর পেছনে কারা দায়ী, আমি আপনাদের কাছে একটু আজকে ব্যাখ্যাগুলো দিব। আচ্ছা, শোনা যায় এমডি সুমন ভাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাক, হ্যাঁ, আমার মারজান বোনও আছে, তো খুলনার লোক। আমরা একটু হতাশার গল্পই আপনাদের শোনাইতেছি যে আজকে যে লাউ সেই কদু। হ্যাঁ, কথা তো ঠিকই। আসলে বিষয়টা হলো যে আপনারা আরেকটা জিনিস আজকে জেনে অবাক হবেন যে আজকে যে কল্যাণ পরিষদের যে সাধারণ সম্পাদক এসকে নূর, আমরা যখন অর্থ মন্ত্রণালয়ের হচ্ছে যুগ্ম সচিব ওনার কাছে যখন আমরা যাইয়া যখন আমরা বলি যে স্যার, আমাদের তো ওই 23 তারিখে যে মিটিং হলো, সেই মিটিংয়ের রেজুলেশনের অবস্থা কি? তখন স্যার বলল যে আপনাদের রেজুলেশন তৈরি হচ্ছে, আপনার রেজুলেশনের কাজ চলতেছে এবং আপনারা আস্তে আস্তে অগ্রসর হন, একবারেই তো সব কিছু পাবেন না। এর ভিতরেই দেখি যে এসকে নূর তারে ফোন দিতেছে। তখন আমাদেরকে দেখে উনি বারবার ওনার ফোনটা কেটে দিচ্ছে। তখন বাজে 12টা 10। তখনই আমাদের ভিতরে বোঝা গেল যে এই যা কিছু ধ্বংস করার পেছনে এই এসকে নূর পুরোপুরিভাবে জড়িত এবং আনিস গ্যাং এই সচিবালয়ের ভিতরে ঢুকে এরা এই ঠিকাদারের সাথে একাত্ম ঘোষণা করে তারা গতকালকে একটা ঠিকাদারের কাছে তারা গিয়ে জানতে চাইতেছে যে আইআইএফসি ঠিকাদারের এমডির সাথে ওনারা যোগাযোগ করছে এবং আমার সাথে আমি যখন এই এসকে নূরে ফোন দেই, আমরা যখন মিটিং থেকে বের হয়ে যখন ফোন দিই, আপনারা জেনে অবাক হবেন যে এর পিছনের ষড়যন্ত্রটা কি। প্রথম হচ্ছে এসকে নূর হচ্ছে দৈনিক মজুরির কর্মচারী, অর্থাৎ কাজ আছে, মজুরি আছে, কাজ নাই, বেতন নাই। এই আওতায় এসকে নূর দীর্ঘদিন ধরে এই চাকরি করে আসতেছে। এখন এসকে নূর যদি দৈনিক মজুরির কর্মচারী হয়ে থাকে তাহলে সে দৈনিক মজুরি নিয়ে কথা বলবে। আজও পর্যন্তই দৈনিক মজুরি নিয়ে সে ওরকমভাবে কথা বলে নাই, বরঞ্চ
সে দৈনিক মজুরিরে কিভাবে ধ্বংস করা যায় সেটা মানে সে করেছে। তাহলে একজন আউটসোর্সিংয়ের নেতা হইতে হইলে তার অবশ্যই আউটসোর্সিংয়ের কর্মচারী হতে হবে। তাইলে একজন আউটসোর্সিং যদি আপনার এই যদি সাধারণ সম্পাদক না হয়, তাহলে কিভাবে সে আউটসোর্সিংয়ের দুঃখ দুর্দশা বুঝবে? আপনি দেখবেন ওর কথার স্টাইল, ওর কথার ধরন অনেক উপর লেভেলে। অর্থাৎ এরা আমাদের সম্মানিত যে লিডার প্রিয় সাকিব ভাই, এই সাকিব ভাইয়ের নাম বিক্রি করে এরা অর্থ মন্ত্রণালয়ে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কিছু অসাধু অফিসারের সাথে আতাত্য করে এই যে আপনাদের বকেয়া বেতন পরিশোধ করে দেব, আপনাদের চাকরি ফিরিয়ে দিব, আপনাদের টেন্ডার জটিলতা সমাধান করে দিব, এই কাজগুলো করে তারা মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এবং তারাও খাচ্ছে। এবং ওই সচিবালয়ের যে অসাধু কর্মকর্তা, সেই কর্মকর্তাদের কাছে তারা একটা লিয়াজু তৈরি করছে। তারই প্রমাণ হচ্ছে আজকের ফোন কল। কারণ একজন যুগ্ম সচিবের কাছে, অর্থাৎ ওনার নাম হচ্ছে সাল্লাল্লাহ নাকি এরকম একজন নাম, আমি আমার মোবাইলে আছে, ওনার সাথে সে ফোনে দিয়ে এই ধরনের ষড়যন্ত্র করার যে পাইতারা, সেটা আমরা হাতে নাতে আজকে ধরতে পাইছি। আরেকটা কথা হইতেছে যে অর্থ মন্ত্রণালয়ের যেই আমাদের যে আলাপ আলোচনা হয়েছে সেইটা আমরা একটু বলি। সেটা হচ্ছে যে ঠিকাদার রেখেই কিভাবে চাকরির নিশ্চয়তা প্রদান করা যায়, তারপরে কিভাবে বেতন বাড়ানো যায়, কিভাবে বোনাস দেওয়া যায়, কিভাবে মাতৃত্বকালীন ছুটি দেওয়া যায়, তারপরে বৈশাখী ভাতা কিভাবে দেওয়া যায়, ইনক্রিমেন্ট কিভাবে দেওয়া যায়, বোনাস কিভাবে দেওয়া যায়, এগুলা তারা সব কিছু এই প্রজ্ঞাপনের মাধ্যমে, প্রজ্ঞাপন বলতে কি, ওটা হচ্ছে রেজুলেশন করে দিবে। সেই রেজুলেশন আপনার প্রত্যেকটা যেমন আপনার মন্ত্রণালয়, যেমন শিল্পকলা একাডেমি হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের অধীনে 17টা মন্ত্রণালয় আছে। তারা ওই 17টা চিঠি ওই মার্ক করে ওইভাবে পৌঁছাই দিবে। স্বাস্থ্য খাতে তারা ওইভাবে পৌঁছাইয়া দিলে ওই জিনিসগুলো নিয়েই আপনারা যে দাবিগুলো করছেন সেই দাবিগুলো পর্যায়ক্রমে সমাধান করতে হবে। কিন্তু আরেকটা বড় জোর গলায় যেটা তারা বলতে চাইতেছে যে হচ্ছে যে এরকমভাবে লেখা থাকবে যে চাইলেও ঠিকাদার আপনাদের চাকরি মানে খাইতে পারবে না। এটা এই প্রজ্ঞাপনে অথবা এই রেজুলেশনে এটা তারা লিখে দিবে। এবং হচ্ছে আগে তো ড্রাইভাররা 100 ঘন্টা ওভারটাইম পাইতো, এখন আউটসোর্সিং কর্মচারীরাও যারা অতিরিক্ত কাজ করে তারা এই অতিরিক্ত ওভারটাইমটা পাবে। এখন কথা হচ্ছে এই জায়গায় এইভাবে তারা লিখবে যে আপনার হচ্ছে যে 9টা থেকে 5টা ডিউটি করবে, যদি তাদের ওভারটাইম দেওয়া না হয় তাহলে তাকে অতিরিক্ত কাজ করানো যাবে না। তাহলে আসলে আমাকে ভাই স্বর্ণ রূপা যত কিছুই দিক, আমাদের আসলে আমার মানে কথাও বলতে ভালো লাগতেছে না যে ঠিকাদারের যেই মানে জিনিসটা, এই জিনিসটা আসলে তারা রেখে দিতে চায়। কারণ কি, এটা হচ্ছে প্রচুর পরিমাণ টাকা, কাঁচা টাকার খেলা। এই খেলাটা আসলে কেউ ছাড়তে চায় না। আবার দেখেন এই অর্থ সচিব স্যারও বেশি দিন নাই, এই সচিব স্যারও সম্ভবত আর 5-6 মাস আছে। আমাদের এই অর্থ সচিব স্যার খুবই একটা ভালো ছিল আমাদের জন্য। পরবর্তীতে কোন সচিব আসে আমরা তো সেটা বুঝতে পারি না। আর হচ্ছে যত কিছুই হোক, আসলে ঠিকাদার রেখে আমরা কোনো ধরনের সুবিধা কিন্তু চাই না। আর হচ্ছে যাদের চাকরি চলে গেছে, যাদের চাকরি নাই, তাদের বিষয়েও আমরা কাজ শুরু করব। বা অলরেডি বিভিন্ন, যেমন স্বাস্থ্যতে আমরা গেছি, কৃষিতে গেছি, তারপরে হচ্ছে অর্থেতে গেলাম। এবং আগামীকালকে 11টা বাজে আমাদের যে ড্রাইভের যে এখন মাহফুজ স্যার আছে,
ওনার সাথে আমরা একটা মিটিং করাইছে, মানে শিডিউল নেওয়া হয়েছে আগামীকালকে। আমরা ওইটা বসবো কীভাবে এই যাদের চাকরি নাই তাদেরকে চাকরিটা যাতে ফেরানো যায় সেই ব্যবস্থা করা। আর হচ্ছে আমার তো মনে হইতেছে যে আসলে ভাই লড়াই সংগ্রামটা আবার নামতে হবে। তারপর আজকে দেখলাম যে এমপিওভুক্ত শিক্ষকদের মানে উপরে প্রচুর সাউন্ড গ্রেনেড মারছে, আজকে 4-5টা সাউন্ড গ্রেনেড মারছে। মারার পরে দেখছি যে তারা ছন্নভন্ন হয়ে গেছে। আসলে আন্দোলন করাটাও এখন মানে পুলিশ যেভাবে এখন মানে জনগণের উপর অ্যাকশন শুরু করছে এবং মানে যেভাবে মারধর করতেছে, এগুলোর আসলে দেশে বিচার নাই। আজকে যদি দেশে বিচার থাকতো পুলিশ এই ধরনের উৎপাত করতে পারতো না। ও ভাই, অর্থ মন্ত্রণালয়ে টাকা লাগলে টাকা দিয়ে, আমরা সবাই টাকা দিয়ে ঠিকাদার বাতিল করেন লাগলে টাকা নেন। আচ্ছা, বিষয়টা ভাই এত তাড়াতাড়ি হতাশ হয়ে যায়েন না আপনারা। আসলে টাকা দিয়ে আমরা কখনো কারো কাছে মাথা নতও করব না এবং হচ্ছে কারো কাছে বিক্রিও হয়ে যাব না। আমরা লড়াইটা শুরু করছি, যদি আপনারা এই লড়াইটা শেষ পর্যন্ত থাকেন, আমরা কথা দিলাম এই ঠিকাদারি প্রথা আমরা বাতিল করবই করব। আগামী কাল আমরা আরও বিভিন্ন বড় বড় রাজনৈতিক দল, সেখানে জামাত ইসলাম, তারপরে হচ্ছে বিএনপি, তারপরে হচ্ছে যারা বাংলাদেশে আগামীতে ক্ষমতায় আসতে পারে এনসিবি, তাদের সাথেও আমরা আলাপ আলোচনা করতেছি। এখন তারপরও হতাশার গল্পটা শোনাইলাম, কিন্তু আর বেশি হতাশ হয়েন না। কারণ আপনারা দয়া করে যারা সচিবালয়ের ভিতরে আছেন, আল্লাহর হস্তে আপনাদের বলতে চাই যে এই চিটারগো দেখলেই আপনারা ওদেরকে আটকায় রাখবেন। এই চিটাররা আপনাদের জীবন, আপনাদের যেই আশা আকাঙ্ক্ষার, আপনাদের যে স্বপ্ন, এই স্বপ্নগুলো তারা নষ্ট করে দিচ্ছে এই চিটাররা। আমি আমার কোরআন শরীফ হাতে দিয়ে আমি বলতে পারবো, আমি ঠিকাদার প্রথা বাতিল চাই। আপনি আনিসকে এবং এসকে নূরকে লাইভে এসে কোরআন এভাবে হাতে দিয়ে তাদের বলেন, শপথ নিতে বলেন যে তারা এই ঠিকাদার প্রথা বাতিল চায়। আমি কসম খাইয়া বলতে চাই যে আমি এইরকম কোরআন শরীফ হাত দিয়ে বলতে চাই যে আমরা ঠিকাদার প্রথা বাতিল চাই। এবং এসকে নূরের যে প্রেতাত্মা বাহিনী আছে তাদের সবাইকে কোরআন শরীফে আপনারা সবাই শপথ করান, এদের ধরে এদের কাছ থেকে আপনারা সত্যতা যাচাই করেন। এরা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে বসছে ভাই, আপনারা বিশ্বাস করেন বা না করেন, এরা আপনাদের ধ্বংস করে দিচ্ছে। এরা আপনার লাইফ, আপনাদের জীবন, আপনাদের যে পাওয়া, আপনাদের যে মাইর খাওয়া, আপনাদের যে রক্তাক্ত হওয়া, এই রক্তের সাথে এই কল্যাণ পরিষদ, অর্থাৎ এরা আপনাদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করতেছে। একটা সুদরের একটা আমি কোনো মানে দেশকে অপরাধী করব না, কিন্তু এত বড় জঘন্য ঢাকার শহরে এত বড় একটা খারাপ মানুষ, সেই খারাপ মানুষ কিভাবে এই একটা খারাপ মানুষ আমাদের এই এতগুলো পরিবারে তারা ধ্বংস করে দিতেছে, আমরা কেউ কিছু করতে পারতেছি না, আমরা এদেরকে থামাইতেই পারতেছি না। এরা নতুন নতুন রূপ নিয়ে ফিরে আসে। আপনার দরকারটা কি যে আইআইএফসির সাথে মিটিং করা? কি করতে চান আপনার? এটার কি মানে এইটার আপনার মূল উদ্দেশ্য কি? আপনি কেন আইআইএফসির সাথে আপনারা সাক্ষাৎ করতে যাবেন? আপনারা কেন এদের কাছে পরিচিত হইতে গেছেন? এরা কাজ এখনও পায় নাই, কিন্তু যদি কাজ না পায় থাকে আপনারা কেন গেছেন তাদের কাছে? আপনারা যদি আসলে শোনেন, আসলে আমরা যদি কেউ প্রতিবাদী না হই, আমরা যদি এই যে এদের যদি থামাইতে না পারি, আমাদের বলেন, আমরা থেমে যাই। যদি মনে করেন যে এই আনিসের সাথে আনিস সকল কিছু করবে, তাহলে আপনারা বলেন, আমরা কল্যাণ পরিষদ আমরা সব কিছু বন্ধ করে বসে থাকি। কারণ এদেরকে কেউ কি বলার নাই? কেউ কি এদেরকে প্রতিহত করার মতন তাদের কোনো ক্ষমতা নাই? আপনারা কি এদেরকে প্রতিহত করতে পারেন না? এরা কিভাবে বিশ্বাসঘাতকতা করতেছে এতগুলো মানুষের জীবন নিয়ে, আপনাদের জীবন নিয়ে।
আজকে এই ঠিকাদারি প্রথা আমরা বাতিল চাই, কিন্তু ওরা তলে তলে গিয়ে সুলতান সাহেবকে কেন ফুল দিল, এবং আমাদের যে তাসলিমা ম্যাডাম ওরা কেন তাকে ফুল দিতে গেল? কারণ ফুল দিয়ে কি বুঝাইতে চাইল? এরা কয়দিন আগে বলল যে আমরা শ্রমিকের অধিকার চাই না, আমরা কর্মচারী বা চাকরিজীবীর অধিকার চাই। তাহলে কেন আবার রাতে রাতে গিয়ে তাদেরকে সুলতান সাহেবকে ফুল দিতে হইল? তারপরে আবার তাসলিমা ম্যাডামকে কেন ফুল দিতে হইল? তারা কি বুঝাইতে চায়? আপনাদের জীবন নিয়ে যে এরা নয় সই করতেছে ভাই, আপনারা যদি নিজেরা এটাকে না থামাতে পারেন, কিন্তু আমরা যদি এটা থামাতে চাই তাহলে ওরা বলবে আমাদেরকে মারতে চায়, আমাদেরকে হুমকি দেয়। এর আগে আপনারা দেখছেন রফিক ভাইয়ের নামে একটা কি করছে, একটা জিডি করে রাখছে, যাতে এই যে একটা মামলা করে রাখছে। এবং আপনারা স্বয়ং দেখলেন যে আমরা কি বলছিলাম কোনো সময় একবারও যে আমরা শাহবাগ থেকে যমুনায় ঘেরাও কর্মসূচি দিব? তাহলে ঘেরাওর কর্মসূচি কারা দিছে? ঘেরাওর কর্মসূচি কিন্তু আমরা যখন কল্যাণের সাথে একত্র ঘোষণা করছি তখন কিন্তু কথাটা উঠছে। আমরা যদি ওই দিন এইসব কথাবার্তা না বলতাম, আমরা শাহবাগে সবাই সমাবেশের একটা জড়ো হতাম, আমাদের যখন একটা জায়গা দখল হয়ে যেত তখন কিন্তু আমরা যমুনার উদ্দেশ্যে যেতে পারতাম, অথবা আমরা প্রশাসনের কাছে গিয়ে অনুমোদন নিয়ে আমরা অন্তত এই যে আপনার যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেই শহীদ মিনারে যদি আমরা সবাই জড়ো হয়ে যেতাম, ওই জায়গা থেকে যদি আমরা 20-30 হাজার মানুষ হয়ে যেতাম, তাহলে কিন্তু আপনারা এই পুলিশ আমাদের মারার ক্ষমতা রাখতো না। তাহলে আসলে ভাই আপনারা এদেরকে একটু থামান, দয়া করে এদেরকে থামান। এদের না থামাইতে পারলে আপনারা আপনাদের জীবন, আপনাদের মান, আপনাদের সব কিছু ওরা ধ্বংস করে দিচ্ছে। ওরা কিভাবে একজন যুগ্ম সচিবকে ফোন দেয় 12:30 বাজে, তার কাজ কি? এবং সে ফোন কাইটে দিতেছে, অর্থাৎ তার সাথে সে একটা সম্পর্ক তৈরি করছে। আমি আরও জানতে পাইছি 13 লাখ টাকা একটা প্রতিষ্ঠান থেকে ওরা নিচে, ওদের বেতন অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় করাই দিবে, এই বাবদে এরা 13 লাখ টাকা ওদের কাছ থেকে এই প্রতিষ্ঠানের কাছ থেকে তারা এই টাকা নিছে। এখন এই টাকা নেওয়ার কারণ কি? এই টাকার ভাগ কারে দিছে? এই টাকাটা কই গেছে? আজকে বলে যে আমরা এই ঐক্য পরিষদ কত টাকা তুলছি, কিমনে খাইছি, কি করছি, আমরা তো জনগণের কাছে হিসাব দিলাম। এখন আমাদের তো 83,000 টাকা বকেয়া আছে। তাহলে এই 83,000 টাকা কি এখন আমাদের কল্যাণ বা ওই যে দৈনিক মজুরি যারা কর্মরত আছে তারা কি আমাদের এই টাকা পয়সাগুলো দিবে? এই টাকা পয়সাগুলো এখন আমাদের যে কমিটি আছে, আমাদের যে কেন্দ্রীয় কমিটি আছে, আমরাই এগুলো পরিশোধ করতে হবে। তো যাই হোক, আমরা চেষ্টা করতেছি যতক্ষণ পর্যন্ত আমাদের এই চেষ্টা, আপনারা যতক্ষণ পর্যন্ত থাকবেন, আমরা আসলে ততদিন পর্যন্ত আমরা এই লড়াইটা চালিয়ে যাব। আর সর্বপ্রথম আমি এই কল্যাণ পরিষদকে বলতে চাই, আপনাদের অনেক সুযোগ্য নেতারা আছে, সেই নেতাকে, আউটসোর্সিংয়ের নেতাকে সাধারণ সম্পাদকের পদ দেওয়ার জন্য অনুরোধ করতেছি, এবং এসকে নূরকে ওই পদ থেকে অব্যাহত দেওয়ার জন্য অনুরোধ করতেছি। কারণ একজন দৈনিক মজুরির কর্মচারী আপনাদের আউটসোর্সিংয়ের পক্ষ নিয়ে কখনো কথা বলবে না, এটা হচ্ছে চিরন্ত সত্য। আর যদি সে বলে এরকম যে আমি দৈনিক মজুরিরও নেতা, আমি আউটসোর্সিংয়েরও নেতা, আমি হইলাম এই যে প্রকল্পেরও নেতা, তাহলে এই 3 নেতা হলে অর্থ মন্ত্রণালয় দৈনিক মজুরির মিটিং কেন আলাদা করলো? তো ঠিক আছে ভাই, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মনটা খুবই খারাপ হয়ে গেছে। আর বিষয়টা হচ্ছে এইটা হচ্ছে আমার একটা পেজ, আমার এটা হচ্ছে একটা পেজ, সেই পেজটা দিয়ে আমি লাইভ করার কারণে একটা মেসেজ আসে, সেটা হচ্ছে স্টার। কারণ এই স্টার থেকে একটা অর্থ পাওয়া যায়, এবং এখানে বিজ্ঞাপন হলে বিজ্ঞাপন থেকে টাকা পয়সা পাওয়া যায়, সেই মনিটাইজেশন আমার এটাতে হয়েছে। সেই কারণে অনেকে একটা হা রিয়েট দিছে। তো বিষয়টা হচ্ছে এটা যখন বিদেশিদের কাছে যায়
তখন তারা অনেক সময় স্টার গিফট করে। ওই যদি আপনার একটা স্টার গিফট করে, তাই এরকম করে আপনার হচ্ছে বিভিন্ন সময়। আচ্ছা, ইকবাল ভাই সভাপতি সেক্রেটারির উদ্দেশ্যে বলি যে ভাই যত তাড়াতাড়ি পারেন এই একটি বৃহত্তম আন্দোলনের দেন। ধন্যবাদ ভাই লোকমান শেখ, আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো কথা বলছেন। কল্যাণ পরিষদের নামে থানায় মামলা করেন সব জন্য। আসলে ভাই মামলাটা যে করতে যাবেন, কারণ সরকার নিজেই চায় ঠিকাদার থাকুক, প্রশাসন চায় না আন্দোলন হোক। আর আজকে সবচেয়ে বড় একটা বিষয়, যেই কাজটা তারা করতেছে গত শেখ হাসিনার আমলে, এরা এই আউটসোর্সিং কর্মচারীদের নিয়ে তারা কোনো রাজনীতি করে না, কিন্তু এই আউটসোর্সিংদের ভাগ্য নষ্ট করার কারণ হলো এই আপনার স্বাধীনতা আউটসোর্সিং। এই স্বাধীনতা আউটসোর্সিং আনিস মুজিবুর বা এই আরও যে এই গ্যাং কিন্তু ওই ব্যানারের ভিতরে আপনার বঙ্গবন্ধুর ছবি দিছে, শেখ হাসিনার ছবি দিছে, তারপরে হচ্ছে আপনার ওদের ছবি দিছে, হ্যাঁ, দিয়ে দেখছেন আপনারা অনেক সময় পোস্টারিং করছে, বিভিন্ন সময় কাজ করছে। যখন আওয়ামী লীগ দেশ থেকে পালায় গেছে, তখন আমাদের এই সাকিব ভাইয়ের ছত্রছায়ায় গিয়ে এরা আশ্রয় গ্রহণ করেছে। এবং সাকিব ভাই একজন বামপন্থী নেতা, শ্রমিক বান্ধব নেতা, তাদেরকে ভুল বুঝিয়ে তারা এক ধরনের ফায়দা লুটতেছে, যেটা সাকিব ভাই নিজেও জানে না। আমি 100তে 100 যে সাকিব ভাই এই বিষয় জানেই না, এরা যে 12-13 লাখ টাকা আত্মসাৎ করছে, এবং তারা অর্থ মন্ত্রণালয় ঢুকে শুধুমাত্র একমাত্র সাকিব ভাইয়ের নাম দিয়ে সাকিব ভাইকে ওরা বিক্রি করতেছে। আমি আজকে এই লাইভে বলতে চাই, যদি দেশের পরিস্থিতি কয়দিন পরে খারাপ হয়ে যায়, নির্বাচনের পরে এই সাকিব ভাইয়ের সাথে এই ঐক্য, ওই যে আনিস গ্রুপ, এই যে কল্যাণ গ্রুপ, তারা থাকবে না। আপনারা ডায়েরিতে লিখে রাখেন। আজকে কত তারিখ? আজকের তারিখ আমি দেখে বলে দিচ্ছি আপনাদের। আজকে হচ্ছে 29 তারিখ। 29 তারিখ আপনারা একটা কাগজে লিখে রাখেন যে এই মির্জাফররা আবার তারা পোশাক পরিবর্তন করবে। আমি চ্যালেঞ্জ করে বললাম, যদি ওরা পোশাক পরিবর্তন না করে, আমার নাম ইকবাল না, আমার অন্য একটা নাম দিবেন আপনারা। বাবু ভাই আবারও একটা বড় পরিসরে আন্দোলনের ডাক দেন। ঠিক আছে ভাই, আপনাদের সাহসেই আমরা সাহস অর্জন করি ভাই। আর বসে থাকা যাবে না, অকল্যাণের একটা ব্যবস্থা করতে হবে। এইটা আপনাদের কাছে বিচার দিলাম, জনতার হাতে বিচার দিলাম, জনগণের হাতে বিচার দিলাম। যদি আমি আপনাদের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলি, আপনারা আমাদের বিচার করবেন, রফিকের বিচার করবেন, জান্নাতের বিচার করবেন, আওলাদের বিচার করবেন, আপনার হচ্ছে সবার বিচার করবেন। যদি কল্যাণ পরিষদ কারো কাছে বিক্রি হয়ে যায়, এই বিচার আপনারা করবেন। আপনারা যে ফাঁসির মঞ্চে তুলবেন, আমরা সেই ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি, কিন্তু এদেরকে দয়া করে আপনারা থামান। আচ্ছা, কৃষি অধিদপ্তরে আমরা গেছি ভাই। কৃষি অধিদপ্তরে যে আপনাদের যে এই যে একটা টেন্ডারের যে সমস্যা, আপনাদের যে মানে নিয়োগ নাই, অনেকের টেন্ডারের কাজ চলতেছে। নতুন টেন্ডার হলে আপনাদের যাতে ছাঁটাই না করে, স্যার এই বিষয়গুলো দেখবে। মানে এইটুকু আশ্বাস আমরা পাইছি, আপনারা টেনশন করেন না। আজকে আমরা পেট্রো বাংলাতে একটা ঠিকাদার পরিবর্তন হওয়ার কারণে 56 জন ভাইয়ের চাকরি নিয়ে খুব একটা ঝামেলা হয়েছিল। সেই ঝামেলা আলহামদুলিল্লাহ আমরা সমাধান করতে পারছি, এবং ওই 56 জনকেই ঠিকাদার তার কাজে রাখছে, এবং তারা মানে আমরা এই জায়গায় একটা সফলতা অর্জন করছি। এই জন্য রফিক ভাই এবং হচ্ছে যে যারা এই আন্দোলনে আজকে ছিলেন তাদেরকে ধন্যবাদ। ভাই কী লিখছেন, আমরা কোনো নেতা চাই না, আমরা সকল নেতা বাদ দিয়ে আমরা আন্দোলন গড়ে তুলি শরীরে। অবশ্যই ভাই, আমি আপনার সাথে একমত পোষণ করতেছি। দালাল নির্মূল করতে হবে। আল্লাহর হস্তে বলতে চাই, এদেরকে থামান। এদেরকে আউটসোর্সিং নিয়ে যাতে মন্ত্রণালয় যেতে না পারে, এরা যাতে আউটসোর্সিংয়ের কোনো কথা না বলতে পারে, এরা যাতে আউটসোর্সিং নামে ব্যবসা করতে না পারে, আপনারা এইটার ব্যবস্থা গ্রহণ করেন। আপনাদের জীবন ওই ধ্বংস করে দিচ্ছে।
এক সময় দেখবেন এই দেশে থাকবে না, ওর যখন টাকা পয়সা হয়ে যাবে দেখবেন এই ঢাকা ছেড়ে তখন চলে যাবে, ওর আখের গোছানোর জন্য ব্যস্ত। আচ্ছা, নারায়ণগঞ্জের বিষয়গুলো হচ্ছে, আমরা একটা স্বাস্থ্যর বিষয়, আজকে স্বাস্থ্যে গেছিলাম আমরা, তো সেই স্বাস্থ্যেতে আমাদের শিডিউল ছাড়া এরা আমাদের সাথে দেখা করবে না, তাদের কাছে একটা চিঠি দিতে হবে এবং স্বাস্থ্য আমাদের যাতে নিয়ে বসে এরকম আমরা একটা চিঠি তৈরি করতেছি। সেই চিঠি দিব, চিঠি দিলে আমরা অবশ্যই স্বাস্থ্যর ব্যাপারে কথা বলবো। আমরা অলরেডি একটা যে যাদের যে স্বাস্থ্যতে যাদের চাকরি নাই আমরা সেটা দিয়েছি। এখন ভাই লড়াইটা তো আসলে শেষ হয় নাই, লড়াইটা আসলে শুরু। যতক্ষণ পর্যন্ত ভাই আমাদের নেত্রকোনার বেতন 12 মাস ধরে হয় না, আমি কি বেতন পাবো না? আচ্ছা, আপনার যে এই যে নেত্রকোনায় আছেন, যারা যে ভাইরা আছেন, দয়া করে আপনাদের বলতে চাই, অন্তত ওই অকল্যাণের সাথে যোগাযোগ না করে আপনারা যে 12 মাসের বেতন পাচ্ছেন না, আপনারা সেই মানে মূল যেই জায়গাটা, অর্থাৎ আপনারা একটা আবেদন নিয়ে আসবেন, সেই আবেদনটা আমরা ড্রাইভকে দিব এবং অর্থ মন্ত্রণালয়ে এটা প্রেরণ করব। আমি যতটুকু জানি আপনাদের বিষয়গুলো অর্থ মন্ত্রণালয় একটা লিপি আকারে দেওয়া হয়েছে, সেই লিপি আকারের জিনিসগুলো কাজগুলো শুরু হলে আমরা আস্তে আস্তে এই সমস্যা সমাধানগুলো করতে পারবো। কিন্তু আজকে খুবই মনটা খারাপ, আমার এখনও মন খারাপ, কথা বলতে মন চাইতেছে না। আপনারা তো সবাই আমাদের আশায় আছেন যে আসলে মন্ত্রণালয়ে গেলাম, আমরা আজকে কী করলাম। এবং আমি যখন আনিস ভাইরে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম যে এই আউটসোর্সিংয়ের যদি একটা টাকা তোমার শরীরে ঢুকে তাহলে সেই রক্তটা তুমি হালাল করে খাইও, কারণ এদের সাথে তুমি বিশ্বাসঘাতকতা করতেছো, এদের জীবন নিয়ে তুমি বিশ্বাসঘাতকতা করতেছো। তুমি যদি সঠিক এবং তুমি যদি একদম সৎ লোক হয়ে থাকো, তুমি মসজিদ অথবা আল্লাহর যে কোরআন, সেই আল্লাহর কোরআন ধরে তুমি কসম খাইবা যে তুমি ঠিকাদারি কথা বাতিল চাও, বাকি বিচার আল্লাহ করব। তুমি যদি মিথ্যা কথা বলে থাকো, আল্লাহ তোমার বিচার করব। ভাই, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নেতৃত্বে যারা দিয়েছে তাদের কারোই চাকরি নাই। এইটা হচ্ছে মানে আমি কে বলতেছেন আমি জানি না। কুমিল্লা মেডিকেলে যারা আছে তারা কাজ করতেছে, শুধুমাত্র কাইয়ুম ভাই আর কয়েকজন যারা আছে যারা আন্দোলন সংগ্রামে ছিল, তারা হচ্ছে তাদের ব্যাপারেও আমার পরিচালকের স্যারের সাথে কথা হয়েছে। স্যার বলছে এদেরকে আসতে বলো এবং আসলে আমাদের সাথে মানে পরিচয় করায় দাও, তাহলে আমরা এদেরকে কাজে একটা যুক্ত করাই দিব। এটা আমি এতটুকু জানি। সাতক্ষীরা মেডিকেল কলেজ থেকে শুনে তো আমার মন খারাপ হয়ে গেল। না, মন খারাপ করার কিছুই নাই, আমরা আন্দোলন সংগ্রাম করতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। আমরা যে একটা আশা করছিলাম যে মনে হয় একটু, তারপরও একটু আপনাদের মানে মন খারাপ না হওয়ার জন্য একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের যে অর্থ মন্ত্রণালয়ের যে সচিব স্যার আছেন বা বর্তমান যে সচিব স্যার আছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের, এদের কাছে যখনই আমরা একটা দাবিনামা দিছি, সেই 7টার থেকে তো অন্তত 3টা দাবি তো তারা কাজ করবে। হ্যাঁ, তো সেই কাজগুলো করলে আমরা মনে করি যে আমরা আসলে একটা ভাগ্য পরিবর্তন হবে। কিন্তু আমরা বড় একটা সংকট যেটা দেখতেছি সেটা হইতেছে যে ঐক্য পরিষদ আর হচ্ছে যে কল্যাণ পরিষদ, এই দুইটা পরিষদে যদি সঠিকভাবে জনগণকে বুঝাতে না পারে, জনগণকে যদি ঐক্যবদ্ধ করতে না পারে এবং জনগণকে যদি রাস্তায় না নামাইতে পারে, তাহলে কিন্তু আপনারা ঠিকাদার কখনোই বাতিল করতে পারবেন না। আমি এখনও কল্যাণ পরিষদকে অনুরোধ করে বলতে চাই যে শ্রমিকের সাথে বিশ্বাসঘাতকতা কইরো না, কারণ তোমার সময় বেশি দিনের সময় না। কারণ যে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা যে 41 সাল পর্যন্তই সে চিন্তা করছিল যে 41 সালের আগে তারা কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না, কিন্তু আল্লাহর যে মায়ের কয় না, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, তাহলে ঠিক দেখো পতন কিন্তু হয়ে গেছে। তাহলে ঠিক তোমাদেরকে বলতে চাই, তোমরা শ্রমিকের সাথে যে বিশ্বাসঘাতকতা করতেছো, যেই ক্ষমতায় বিশ্বাসঘাতকতা করতেছো, এই ক্ষমতা মাত্র 2 থেকে 3 মাস থাকবে। তারপরে মামু তুমি কই যাও, তোমার কোন বাপ তোমারে কি করে, হ্যাঁ, সেটা কিন্তু সময় বলে দিবে। সময় থাকতে এখনও শ্রমিকের পাশে দাঁড়াও, শ্রমিকের হয়ে কথা কও, শ্রমিকের পক্ষে থাকো,
আর যদি এই ধরনের যে আর অনেক ভাইয়েরা আছেন যারা কিন্তু এই কমেন্ট করে জানাইতেছেন না যে আপনাদের প্রতিষ্ঠান থেকে আপনাদের বেতন ছাড় করে দিবে বলে আনিস কত টাকা আপনাদের কাছ থেকে নিচে কমেন্ট করে জানান। আপনারা আর চুপ থাকেন না, কারণ এর টাকাও দিয়েন না, কারণ এ কোনো কাজ করতে পারবে না। আর অল্প কয়েকদিনের ভিতরেই সকল ধরনের অর্থ মন্ত্রণালয় বা মন্ত্রণালয়ের কার্যক্রম কিন্তু বন্ধ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনারা সবাই একটু সতর্কতা অবলম্বন করবেন। আগামীকাল যদি হয়তো হতে পারে যে একটা রেজুলেশন আগামীকালকে যদি না হয় তাহলে আশা করি আগামী সপ্তাহের ভিতরে আমরা কনফার্ম এটা পাবো, কারণ এইটাকে আপনার খুব বিস্তারিত করে তারা লিখতেছে। ঠিক আছে ভাই, ক্ষমতা বহুদিন থাকবে না। ঠিক ভাই, আমি কসম করে বলতেছি ওর কপালে খুব দুঃখ আছে, ওর কপালে খুব দুঃখ আছে। ওই যেই পরিমাণ মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করতেছে, যেই পরিমাণ মানুষের ঠকাইতেছে একজন ব্যক্তির নাম বিক্রি করে, আমরা অবশ্যই সাকিব ভাইকে এই বিষয়গুলো আমরা অবগত করব। আমরা সাকিব ভাইকে হাতে নাতে প্রমাণসহ এই জিনিসগুলো আমরা দিব। আর যদি দুঃখের বিষয় হয়ে থাকে এই সম্পর্কে ভাই কতটুকু জানে আমি জানি না, কিন্তু আমরা ভাইয়ের কাছেও এই বিষয়গুলো আমরা তুলে ধরব। এই যে আপনার নাম বিক্রি করে মন্ত্রণালয়ে ঢুকে এই অফিসারদের সাথে একটা লিয়াজু তৈরি কইরা এই কাজগুলো করতেছে, আপনি কতটুকু জানেন এই বিষয়গুলো আমরা তার কাছে স্পষ্ট রাখব। আর হচ্ছে আপনারা সবাই সতর্ক হয়ে থাকবেন। আর হচ্ছে ওদেরকে আপনারা একটু থামানোর চেষ্টা করেন। ভাই, আমরা সব ভাইরা ইকবাল ভাইয়ের কথা শুনে এখনও কি চুপ থাকতে পারি? আমার বিচার করে দেখতে পারি কাদেরটা সঠিক কাদেরটা দালাল। 100% ভাই, আপনারা বিচার করেন, দয়া করে বিচার করেন। মন্ত্রণালয় পাহারা দেন। মন্ত্রণালয়ের কয়দিন পরে মন্ত্রণালয়ের যে কর্মচারী আছে 500 কর্মচারী কয়দিন পরে শুনতে পারবেন যে আনিস গ্রুপকে বা এই সচিবালয়ের ভিতরে যাইয়া যারা যে অপকর্ম চালাইতেছে সেখান থেকে তারা অপমানিত হবে ইনশাল্লাহ। খুব শীঘ্রই তারা অপমানিত হবে, কারণ মানুষের দেওয়ালে যখন পিঠ থেকে যায় তখন কিন্তু তারা কিন্তু নিয়ম কানুন কিছু মানে না। ভাই, মেট্রো রেল থেকে বলছি, আমরা মেট্রো রেলের পক্ষ থেকে আমরা সবাই আপনাদের পাশে আছি আলহামদুলিল্লাহ। আর হতাশ হওয়ার কোনো কারণ নাই ভাই, আমরা লড়াই সংগ্রামটা চালাই যেতেছি। আমরা যদি ফেল করি, আমাদেরকেও যদি মনে হয় যে আমরা চিটারি করতেছি, বাটপারি করতেছি, আপনারা আমাদেরকেও জবাবদিহিতার ভিতরে আনেন, আপনারা আমাদেরকে কৈফিয়তে নিয়ে আসেন, এবং আমরা যাতে পথে না যেতে পারি, লাইনে যেতে না পারি, আপনারা আমাদেরকেও খোঁজখবর রাখেন। আর দয়া করে একজন দৈনিক মজুরির কর্মচারী কখনোই আউটসোর্সিং কর্মচারী সাধারণ সম্পাদক হিসেবে থাকতে পারে না। অবশ্যই তাকে এই পদ থেকে পদত্যাগ করতে হবে। এর যদি আপনারা পদত্যাগ করাইতে না পারেন তাহলে আপনাদের জীবন ওরা ধ্বংস করে দিবে। আমি হয়তো মারাও যেতে পারি, কারণ মৃত্যুর তো কখন হয় কেউ বলতে পারে না। কিন্তু দয়া করে আমি বলে যাই যে দুইটা পরিষদেই, ঐক্য পরিষদকেও আপনারা খেয়াল রাখেন, আপনারা কল্যাণ পরিষদকেও খেয়াল রাখেন। এরা যে মানুষের ভাগ্য নিয়ে যাতে দুইটা দল কেউ খেলতে না পারে, সেটা আমিও যাতে খেলতে না পারি, সেটা যাতে অকল্যাণও যাতে আপনাদের নিয়ে ভাগ্য নিয়ে খেলতে না পারে। কারণ আপনারা সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা ভেঙে আমাদের এই সংগঠনে আপনারা এই আন্দোলন সংগ্রামে এসেছেন। এই আপনাদের আন্দোলন দেখাইয়া, আপনাদের মাথা বিক্রি কইরা এরা একটা জনপ্রিয়তা হইছে। এখন তারা যদি মনে করে যে আমরা এখন অনেক বড় নেতা হয়ে গেছি, আমরা এখন মন্ত্রণালয়ে যেতে পারি, আমরা মন্ত্রণালয় অফিসারদের সাথে কথা বলতে পারি, এই জিনিসগুলো যদি দেখাইয়া তারা যদি টাকা পয়সা কামাইতে চায়, তাহলে সেই জিনিসগুলো আপনারা কিন্তু ছাড়বেন না। সেটা আমার ঐক্য পরিষদের বেলায়, এটা কল্যাণ পরিষদেরও বেলায়। আমি আছি সত্য পথে থাকতে চাই। যেখানে অন্যায় হবে আমি সেখানে আপনাদের পাশে রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। ভাই, আবার আন্দোলনের ডাক দেন। ঠিক আছে, আন্দোলনের ডাক দিব,
আন্দোলনে ডাক দেওয়ার একটা নিয়ম আছে। সেই নিয়মটা হইল আমাদের যে এই মিটিংয়ের যে রেজলিউশন, সেই রেজলিউশনে আমরা কি পাইলাম সেটা তো ভাই দেখতে হইব। এখন আমরা কি পাইলাম, আমাদের যেটা বলছে বেতন বাড়বে, ইনক্রিমেন্ট বাড়বে, তারপর হচ্ছে যে আরেকটা পে স্কেল, সেই পে স্কেল আপনারা পাবেন, তারপর হচ্ছে ওভারটাইম পাবেন, মাতৃত্বকালীন ছুটি পাবেন, তারপর হচ্ছে যে নৈমিত্তিক ছুটি সেটা পাবেন, 2টা ঈদের বোনাস পাবেন, তারপরে হচ্ছে একমাত্র একক পরিষদ ঠিক আছে, আচ্ছা ঐক্য পরিষদ ঠিক আছে একদম, আচ্ছা ঠিক আছে। আমাদেরকে আপনারা নজরে রাখবেন, গোয়েন্দা বাহিনী লাগাই রাখেন, আপনারা ছলচাগিরি করো, আমাদের সাথে ঢুইকে আমরা কি করি না করি এই খবরগুলো নেন। আপনারা দেখবেন আমরা যখন মন্ত্রণালয়ে যাই আমরা কিন্তু বিভিন্ন মানুষ চেঞ্জ করে নিয়ে যাই, এবং দেখছেন আমরা টুম্পা আপাকে নিছি, আমরা ওই যে মাইনুল ভাইকে নিছি, আমরা রাজু ভাইরে নিছি, আমরা নাইম ভাইরে নিছি, আমি নিজে গেছি, রফিক ভাই গেছে, তারপর আলিফ ভাই গেছে, তারপরে এই জায়গা সচিবালয়ের আমাদের সাথে সচিবালয়ের কর্মচারীরা আমাদের সাথে ঘুরে। হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু লুকোচুরি আমরা কিন্তু ভাই করতেছি না। আর যদি আমরা লুকোচুরি করে থাকি এরকম 2-1টা প্রমাণ আপনাদের কাছে থাকে সেটা তুলে ধরেন। আর আজকের প্রমাণ কিন্তু আমরা তুলে দিলাম। এবং এই যে আমাদের কাছে দেখেন যে এই যে আপনার যে কি বলে, এই যে অর্থ মন্ত্রণালয়ের খায়রুজ্জামান মজুমদার স্যার, তারপরে হচ্ছে আরও উনি হচ্ছেন আমাদের সচিব স্যার। এই সচিব স্যার যতক্ষণ পর্যন্ত মানে আসেন ততক্ষণ পর্যন্ত আমরা মনে করতেছি এই স্যার ভালো একটা কিছু আমাদের দিয়ে যাবে। তাই সেইটার পাওয়ার জন্য আমরা একটু ধৈর্য ধরতেছি। আপনারা দয়া করে সবাই প্রস্তুত হয়ে যান, লড়াইয়ের ডাক আসবে, এবং এমনভাবে লড়াইটা করতে হবে যেই লড়াইটা আমরা আর ভুল করে খালি হাতে যাতে ফেরত না আসে। এবারকার লড়াইটা হবে, একটাই দাবি থাকবে, ঠিকাদারি প্রথা বাতিল করে এবং আমাদের চাকরির নিশ্চয়তা প্রদান করা। এখন আরেকটা কথা বলছে, আপনারা এগুলো পরবর্তী সময় আমার লাইভগুলো শুনে আপনারা আমি কি বললাম যে সেটা হলো আপনারা 60 বছর বয়স পর্যন্ত আপনারা চাকরি করতে পারবেন। এই জিনিসটা তারা ওই প্রজ্ঞাপনে, অর্থাৎ প্রজ্ঞাপন বলতেছি ভুল, কারণ এটা প্রজ্ঞাপন হবে না, এটা হবে একটা রেজুলেশন, অর্থাৎ ঐক্য পরিষদ এবং কল্যাণ, এই সাথে আবার আমাদের নেতা সাকিব ভাই ছিল এবং আমরাও ছিলাম, যাতে সবার আলোচনা এবং 9টা মন্ত্রণালয় মিলে এই সিদ্ধান্তটা আপনার রেজুলেশন আকারে হবে, এবং এইটা সব মন্ত্রণালয়, এটা অর্থ মন্ত্রণালয় পাঠাইয়া দিবে। তাইলে এটা যদি পাঠাইয়া দেয় ওইটা দেখে আমাদের সবগুলো ঠিক করতে হবে। আর হচ্ছে ওইটা দেওয়ার পরেই আমরা কর্মসূচি ঘোষণা করার জন্য আমাদের সুবিধা হবে, যে আসলে স্যার আমরা চাইছি ঠিকাদারি প্রথা বাতিল, কিন্তু আমরা এই যে বোনাস, ওভারটাইম, এই মাতৃত্বকালীন ছুটি, এইটা আমাদের বিষয় ছিল না। আমাদের প্রথমে বিষয় ছিল যে ঠিকাদারি প্রথা বাতিল হলে আমি যদি আমার প্রতিষ্ঠানের চাকরিটা পাই, তাহলে আমি এই যে বেতন, বোনাস, ওভারটাইম, ইনক্রিমেন্ট, তারপরে ট্রেড ইউনিয়নের অধিকার সব কিছু কিন্তু আমরা পাই। তাহলে ঠিকাদার হচ্ছে আমাদের মেইন প্রবলেম। এখন এই ঠিকাদার কথা বাতিল করতে হলে আমাদের লড়াইটা ধীরে ধীরে চালায়া যাইতেই হইব, এবং সেই আন্দোলনে আপনারা সবাই থাকবেন। আসসালামু আলাইকুম বাবু, আপনাদের নেতৃত্বে সারা বাংলাদেশের মাঝে গ্রহণযোগ্যতা, ঐক্য পরিষদের লোকজন ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধ থাকবে ইনশাল্লাহ। আপনারা সঠিক নিয়মে এগিয়ে যান, থাকবে সঠিক নিয়মে, এবং নাইম ভাই সঠিক আপনাদের পাশে সারা বাংলাদেশে। আচ্ছা, রেজুলেশন আর প্রজ্ঞাপনটা আলাদা। হ্যাঁ, রেজুলেশনটা হলো ওই মিটিংয়ে যে আমরা কি আলোচনা করলাম, সাকিব ভাই কি আলোচনা করলো, রফিক কি আলোচনা করলো, ইকবাল ভাই কি আলোচনা করলো, আনিস ভাই কি আলোচনা করলো, এবং ওই জায়গায় আমাদের সোহাগ ভাই ছিল, সোহাগ ভাই কি আলোচনা করলো, এই আলোচনার ভিতরে একটা মানে কোন কাজটা করলে মানে আমাদের এই সমস্যাগুলো সমাধান হয়, এবং
অর্থ মন্ত্রণালয়ের একটা সুপারিশ, শ্রম মন্ত্রণালয়ের একটা সুপারিশ, এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সুপারিশগুলো নিয়েই এই প্রজ্ঞাপনটা মানে এইটা রেজুলেশনটা হবে। এই রেজুলেশনটা হলেই আমরা এই রেজুলেশনের জোরে আমরা বিভিন্ন জায়গায় অনিয়মগুলোরে ঠেকাইতে পারব। আবার আমগো রাজপথে নামতে হবে। এখন রাজপথে নামার কারণগুলো এই যে দেখেন, বিভিন্ন রাজনৈতিক দল, এই আপনার হচ্ছে কি এমপিওভুক্ত শিক্ষকরা, তারপর হচ্ছে প্রতিবন্ধীরা, তারপর হচ্ছে পাসপোর্ট অফিস থেকে, ধন্যবাদ ভাই, তারপরে হচ্ছে মানে সবাই এখন আন্দোলন। আজকেও 4টা সাউন্ড গ্রেনেড মারছে ইসের উপরে, যে আপনার এমপিওভুক্ত শিক্ষকদের উপরে। দেখলাম হামলা টামলা চলতেছে। আমরা যখন সচিবালয় থেকে বাইরেছি তখনই দেখি বাবু ভাই যাদের চাকরি চলে গেছে তাদের কি অবস্থা হবে। আচ্ছা ভাই, যাদের চাকরি চলে গেছে আগামীকাল 11টা বাজে একটা শিডিউল আছে আমাদের ড্রাইভ হচ্ছে কার ড্রাইভ হচ্ছে যারা ঠিকাদারকে লাইসেন্স দেয়। আমার কথাটা একটু বুঝেন, যে যারা ঠিকাদারি লাইসেন্স দেয় সেই ঠিকাদারের যে লাইসেন্সটারে যাতে ব্ল্যাক লিস্ট করে দেয়, সেই ঠিকাদার যাতে অনিয়ম করে শ্রমিককে যে ছাঁটাই করে দিছে সেই ছাঁটাইটা কিভাবে বন্ধ করা যায়, এবং তাদের লাইসেন্স যাতে যদি 2-1টা লাইসেন্স আমরা বন্ধ করে দিতে পারি, তাহলে দেখবেন ওই কর্মচারীগুলো কিন্তু। আচ্ছা, আপনি এরশাদ আজিম ভাই বলতেছেন যে রেজুলেশন দিয়ে কোনো কাজ হবে না। আচ্ছা, অর্থ মন্ত্রণালয় থেকে যদি একটা চিঠি হয় বা অর্থ মন্ত্রণালয় যদি একটা আদেশ জারি করে বা রেজুলেশন না হয়ে এটা প্রজ্ঞাপন আকারেও হতে পারে। আমি যেটা আপনাদের বললাম আজকে, মানে সবাই তো সব কথাগুলোই তো আবার না, সঠিক না। কারণ রেজুলেশন যদি কোনো কাজেই না আসে তাহলে আমরা রেজুলেশন তো মানবো না ভাই। আমরা কি রেজুলেশন মানব? আমরা প্রজ্ঞাপন আকারেই মানব। প্রজ্ঞাপন এবং 25-এর যে নীতিমালা, সেই নীতিমালাও কিন্তু একটা সংশোধন আইতেছে। এখন নীতিমালা পরিবর্তন হচ্ছে, আবার আলোচনা রেজুলেশনের কি হচ্ছে। এই মিটিংটা একটা মিটিং না, এই মিটিং আরও হবে, আমাদেরকে ডাকা হবে, আবার আনিস ভাইদেরকেও ডাকা হবে। কিন্তু সর্বপ্রথম আগে কল্যাণ যাতে আপনাদের জীবন নষ্ট না করতে পারে সেইটা আপনারা শক্ত হাতে তাদেরকে প্রতিহত করতে হবে। এটা হচ্ছে আমার অনুরোধ। ভাই বেতন কি বাড়বে না? হ্যাঁ ভাই, বেতন বাড়বে, ইনক্রিমেন্ট পাবেন, তারপরে হচ্ছে বোনাস দিবে, আর হচ্ছে যে আপনার যে কী বলে এটা পে স্কেল, সেটার সাথে সাথে আমাদের বেতনগুলো বৃদ্ধি পেয়ে যাবে। আর হচ্ছে যারা এই যে বেতন টেতন আটকা আছে, একটু ঝামেলা, এই হয়তো 1 মাসের ভিতরে এটা ঠিক আছে। আনিস চোরা একবার নোরা পাগলা ওদের আগে ধরতে হবে। হ্যাঁ ভাই, দয়া করে এদেরকে ধরেন, আল্লাহর হস্তে করে বলি, এদেরকে আটকান, এদেরকে থামান। যদি আমরাও অন্যায় করি আমাদেরকেও থামাবেন। যদি আমরাও অন্যায় করে থাকি আপনারা অবশ্যই আমাদের থামাবেন। আপনারা বলবেন যে তোরা এই কাজগুলো অনিয়ম করছস, সেই অনিয়মের বিরুদ্ধে আপনাদের কি করতে হবে? সংগ্রামটা করতে হবে। আজকে যদি আপনারা আমাদেরকে যদি প্রত্যাখ্যান করেন যে ঐক্যবাদ কল্যাণবাদ, তাহলে কি আমরা আর নেতাগিরি করতে পারবো কেউ? আমাদের কোনো 2 পয়সার দাম আছে? মানুষ দেখতেছেন না যে কোর্টে গেলে মানুষ ডিম মারতেছে, ডিম থেরাপি? তাইলে যদি অন্যায় করে এই লোকগুলো দেখবেন একদিন ডিম থেরাপি খাবে ইনশাল্লাহ। ঠিক আছে, প্রস্তুত থাকো। মনে করো না 1 মাঘে শীত যায়। ঠিক আছে, তুমি মনে করতেছো যে এবং যে পুরো বাংলাদেশটা তোমার, কিন্তু এটা দেখবা তুমি চোরাবালিতে আসো। আমি তোমারই উদ্দেশ্য করে বলতেছি যে তুমি ভালো হয়ে যাও, মানুষের জীবন নিয়ে তালবাহানা করো না। কারণ তুমি মানুষের ওই ডিমের পাত্র হইও না, যাতে তোমার রাস্তায় দেখলে মানুষ মাথায় ডিম ছুঁড়ে মারে। এখনও সময় আছে, ভালো হয়ে যাও, নামাজ পড়ো, আল্লাহর কাছে ওয়াদা করো যে আমি আউটসোর্সিংয়ের জন্য মরতেও রাজি আছি। তুমি যদি তোমার মায়ের সঠিক সন্তান হয়ে থাকো তাহলে এই আউটসোর্সিং পরিবারদের সাথে বিশ্বাসঘাতকতা করো না। কারণ এই পারও শান্তি পাবা না, ওই পারও গিয়েও তুমি শান্তি পাবে না। ভাই আমরা বাদ দিব কিভাবে? আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যাদের চাকরি হারিয়েছে তাদের বিষয়ে কিছু বলেন। আচ্ছা, আন্দোলন সংগ্রামে যারা আসার পরে চাকরি চলে গেছে, আমরা তাদের একটা হাজিরা খাতা তৈরি করছি। সেই জায়গাতে আমরা একটা তালিকা তৈরি করছি। তালিকাটা আমার হাতে আছে বোধহয়, আমি একটু খারেন, একটু লাইনে থাকেন, আমি একটু দেখি, খুঁজে একটু থামেন।
তালিকাটা আমার হাতে নাই, তালিকাটা সম্ভবত আওলাদ ভাইয়ের কাছে আছে। আওলাদ ভাই সবার কাছ থেকে এই এই যে যাদের চাকরি নাই, যাদের বকেয়া বেতন, এইগুলো লিস্টগুলো করে আমরা স্বাস্থ্যতেও দিছি, আমরা অর্থ মন্ত্রণালয়েও পাঠাইছি। আমরা খুব দ্রুত সময় স্বাস্থ্যের সাথে বসার জন্য একটা চিঠি দিতেছি। আর ধন্যবাদ জানাই ফায়ার সার্ভিসকে, ফায়ার সার্ভিসের ভাইদেরকে। যারা যদি লাইভে থাকেন কেউ বলবেন যে আপনারা ইকবাল ভাই আপনি চাকরি দিয়ে চলে গেছে, তাদেরকে একটু ব্যবস্থা করে দেন। আল্লাহর কসম খাইয়ে বলতেছি ভাই, আল্লাহর কসম খাইয়ে বলতে চাই, যাদের চাকরি এই আন্দোলনে আইসা চলে গেছে তাদেরকে চাকরি ফেরত দেওয়ার জন্য যা কিছু করার দরকার আমরা সবটাই করবো। ঐক্য পরিষদ আল্লাহর কসম খাইয়া বলতেছি, আমরা যদি নবীর রাসূলের যদি শাফায়াত পাইতে হয় তাহলে তো নবীর উম্মতের সাথে বিশ্বাসঘাতকতা করা যাবে না। তাইলে আমরা নবীর কসম খাইয়াও বলতেছে, কসম খাইতে আল্লাহ না করছে যে কারো কসম খাইও না, কারণ আল্লাহরে নিয়ে কেউ কসম খাইও না। কিন্তু তারপর আপনাদের বিশ্বাস করানোর জন্য যারা আন্দোলন সংগ্রামে আইসা যাদের চাকরি চলে গেছে তাদের চাকরি ফেরত দেওয়ার জন্য আমরা দিশেহারা হয়ে গেছি। আমরা সব ধরনের, আগামীকালকেও আমরা একটা জায়গায় যাচ্ছি, সেই জায়গাটা হচ্ছে আমাদের মির্জা আব্বাস সাহেব স্যার, অর্থাৎ মির্জা আব্বাস স্যার, উনি আমাদেরকে ডাকছেন এবং সব ট্রেড ইউনিয়ন নেতাদের ডাকছেন। আমরা ওই স্যারের বাড়িতে কালকে বিকেলে যাব। যাওয়ার পরে এই যে অনিয়মগুলো হয়েছে এবং বিএনপির যাতে বদনাম না হয়, বিএনপির মানুষের যে বদনাম হলে যাতে তারা যাতে ভোট কম পায় এরকম যাতে না হয়, আমরা যারা যদি আমাদেরকে এরকম একটা ওয়াদা দেয় যে আসলে তোমরা আমাদের পাশে থাকো, আমরা তোমাদের বিষয়গুলো দেখব, তাহলে আমরা তাদের সহযোগিতা নিয়ে যেই প্রতিষ্ঠানগুলোতে প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলো আমরা একটু সলভ করার চেষ্টা করতেছি। এবং ভাই আমরা বিভিন্ন জায়গায় যেখানে যাচ্ছি আল্লাহর রহমতে আমরা কিন্তু আমরা সেই জায়গায় সাকসেস হচ্ছি। হ্যাঁ, কারণ আমাদের ভিতরে সততা আছে। কেউ কি এই লাইভে বলতে পারবেন যে কেউ এই ইকবাল বাবুরে 1000 টাকা 10,000 টাকা ঘুষ দিছেন বা খাওয়াইছেন বা দিছেন? হ্যাঁ, কিন্তু এরকম অনিয়মের কোনো কিছু আমাদের কাছে নাই। কারণ যেই টাকাটাই আমরা পাইছি সেই টাকাটা আমাদের যে ভাইয়েরা সেই আপনার নীলফামারী, নেত্রকোনা, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, তারপরে হচ্ছে বরিশাল, বিভিন্ন জন থেকে মানুষগুলো যখন আইছে তাদেরকে অন্তত আমরা নুন পান্তা দিয়ে তাদের খাওয়াইয়া এই 45 দিন 46 দিন যে বাঁচাইতে পারছি, এইটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। ঠিক আছে ভাই, না কসম খাইলাম কেন? মানুষ তো কসম না, মানে আমি তো বললাম যে আমরা যদি মিথ্যা বলি আমরা নবীর শাফায়াত পাবো না। এর চেয়ে বড় কথা আর কিছু বলতে পারি না। কারণ যাদের চাকরি চলে গেছে, প্রিয় ভাই ও বোন, তোমরা যারা মাইর খাইছো, যারা শরীরে ব্যথা পাইছো, সেই ব্যথায় আমরাও ব্যথিত। আমরা তোমাদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করব না। তোমরা আমার বড় ভাই, তোমরা আমার সন্তান, তোমরা আমার বোন, তোমরা আমার পরিবার। এই কথাটা চিরন্ত সত্য। এই কথাটা বিশ্বাস করো যে আমরা যতদিন জীবিত আছি, ঐক্য পরিষদের প্রত্যেকটা নেতাকর্মী যতদিন জীবিত আছে, ঐক্য পরিষদের প্রত্যেকটা মানুষ আপনাদের হয়ে লড়াই সংগ্রাম করবে। 1000 কোটি টাকা দিয়েও আমাদের কিনতে পারবে না, আমাদের শুধু মেরে ফেলতে পারবে, কিন্তু আমাদের টাকা দিয়ে কেউ কিনতে পারবে না, কসম খেয়ে বললাম। ঐক্য পরিষদে সবসময় সত্যের পথে লড়াই সংগ্রাম করে বলেই বিপদে, তারপর হচ্ছে শয়তান খালাতো ভাই, আচ্ছা, তারপরে বড় ভাই খুলনার 9টা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স সদর হাসপাতালে 16 মাসের বকেয়া বেতন, এই বিষয়ে বলবেন প্লিজ। আচ্ছা, আপনি একটু দয়া করে বলেন যে আমরা যে তালিকাগুলো চাইছিলাম আওলাদ ভাইয়ের কাছে, সেই তালিকাগুলো আপনারা দিছেন কিনা? বাবু ভাই একটু বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা থেকে বলছি, চাকরিতে পুনর্বহাল হবে কি? ইনশাল্লাহ আগামীকাল 11টা। বিএনপি বলে কি বলছেন ভাই? বিএনপি বলেন বাউশিয়াল তারেক রহমানের সাথে কথা বলাইয়া দেন। এটা খারাপ কথা বলেন না, এটা খুবই ভালো কথা বলছেন। এই সময় এটা হতে পারে, এরকম একটা হতে পারে। হ্যাঁ,
কারণ আমরা তো শুধু আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য এই লড়াই সংগ্রামটা করতেছি না। এই লড়াই সংগ্রামটা কিন্তু 6 লাখ পরিবার, আসলে 6 লাখ হোক আর 3 লাখ হোক, প্রত্যেকটা মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য আমরা লড়াই সংগ্রামটা করতেছি। ভাই প্রশ্ন করেন ইকবাল বাবুকে, এত প্রশ্নের উত্তর দিতে পারবে না, কারণ একটু পরেই আপনার বিষয়টা কী করলেন একটু বলে দেন। ঠিকাদার বাতিল হবার চেষ্টা চলছে, সবাই দোয়া করবেন, সবাই সাথে থাকেন, সবাই দোয়া করেন। আচ্ছা, এই বাটপার ঠিকাদারের দালাল কি দেখছে আনিস, একটা বাটপার, আনিসের কাছ থেকে দূরে থাকেন এবং বাটপার ঠিকাদারের দালাল। আচ্ছা, আমরা প্রমাণ দিলাম ভাই, আজকে আপনাকে প্রমাণ দিলাম যে এরা মিনিস্ট্রি কি কাজ, তাদের কাজ কি ভাই, ওই জায়গায় তাদের কাজ হয়েছে যে আজকে আমরা বের হয়েছি, আপনাদের কি কথা হয়েছে এগুলো আমরা আপনাদের তুলে ধরছি। গতকালকে আমরা গেছি, তুলে ধরছি, এবং বাইরে কি হচ্ছে আমরা তুলে ধরতেছি। কোন জায়গায় সফলতা হচ্ছে, কোন জায়গায় ব্যর্থতা হচ্ছে, প্রশাসন আমাদের কী সহযোগিতা করতেছে, এবং আইন থেকে আমরা কী সহযোগিতা পেতেছি। বাই রেজুলেশন 9 সরকারি পরিপত্র জারি করা, সেটা ধন্যবাদ, ভালো কথা বলছেন এরশাদ আজিম ভাই। আমরা আপনাদের বুদ্ধি পরামর্শ নিয়েই তো ভাই কাজ করতেছি। আসলে আপনার কথাটা খুব সুন্দর কথা বলছেন যে বাবু ভাই বেতন কবে ছাড়বে, জুলাই থেকে বেতন পাই না। আচ্ছা, বেতনের জন্য একটু ঝামেলা হইতেছে, এগুলো করে দিব ইনশাল্লাহ, এটা আমরা করবো ইনশাল্লাহ। কিন্তু ঠিকাদারটা বাতিল করাটা আমরা মনে করি শুধু মির্জা আব্বাস নয়, মির্জা ফখরুল ইসলামের সাথে দেখা করা দরকার। ঠিক আছে, আমরা রিজভি স্যারের সাথে দেখা করছি, রিজভি স্যার বলছে নির্বাচনের পরে আমাদের বিষয়গুলো দেখবে। ভাই ওভারটাইম কি প্রিপেক্সড থাকবে না? ওভারটাইমটা হচ্ছে যদি আপনি কাজ করেন, যদি আপনি অতিরিক্ত কাজ করেন বা আপনাদের অতিরিক্ত কাজ করায়, তাহলে আপনাদেরকে দেবে। ইকবাল ভাই নেতায় কী লেখছে হয় তাকে বোঝা যায়, কসম কাটার লাগবে না, আপনি এগিয়ে যান। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। না আসলে অনেকের আমার নিজেরই অনেকটা মন খারাপ হয়েছে যে আসলে আমরা চাইতেছি ঠিকাদারটা বাতিল করার জন্য, আর একটা গ্রুপ চাইতেছে ঠিকাদার রাইখা তারা মানুষে ফুল দিয়া বেড়ায়। অর্থ মন্ত্রণালয় আমাদের মিটিংয়ের ভিতরে ওদেরকে বলতে বলেন যে আমরা তাদের ধন্যবাদ দিছি কিনা। ধন্যবাদ আমরা সেই দিনই দিব যেই দিন শ্রমিকের পক্ষে রায় আসবে। ধন্যবাদ সেই দিনই দিব যেদিনকে আমরা একটা দাসত্ব জীবন থেকে মুক্তি পাবো, সেই দিনই আমরা তাদেরকে ধন্যবাদ না, যদি তাদের পা ধুয়ে সালাম করতে হয় তাহলে আমরা সেটাই করব। তাদের কাছে তারপরও আমরা একটা জায়গায় যাচ্ছি, আপনারা আমাদের পাশে আছেন, আপনারা আমাদের একটা শক্তি। আমরা ধীরে ধীরে এই লড়াই সংগ্রামটা করে যাচ্ছি, কিন্তু আমরা অনেক বড় একটা স্বপ্ন দেখছিলাম, সেই স্বপ্নটারে নষ্ট করে দিচ্ছে এই চিটার বাহিনী। তো দয়া করে সবাই একটু থামাবেন। 365 ডিউটি 900 প্রহরী, আমরা কি অধিকার ভাতা পাবো? আপনার হচ্ছে নীতিমালাটা হোক, এই নীতিমালাটা হলে আশা করি এই আনিস গ্যাংয়ের জুতা মারতে হবে। আচ্ছা ধন্যবাদ ভাই। বিশেষ করে হচ্ছে আপনাদের ভবিষ্যৎ নিয়ে আমি যাতে খেলতে না পারি, কাউকে খেলতে দিবেন না, এইটাই আপনাদের কাছে মানে ঘোর দাবি। আমরা আপনাদের বিশ্বাস করি এবং ভালোবাসি। ধন্যবাদ ভাই। এই ভালোবাসাটুকু পেতে চাই, এই ভালোবাসাটুকুই আমরা পেতে চাই। আমরা মনে করি টাকা কোনো সমস্যা না। আউটসোর্সিংয়ে যদি বাংলাদেশে ঠিকাদারি প্রথা বাতিল হয়ে যায়, তাহলে আমরা মনে করি, আমরা ঐক্য পরিষদ মনে করি এই দেশের আপনারাই আমাদের সকল সমস্যা আপনারাই দূর করে দিবেন। তাহলে আমরা কেন মানুষের কাছে বিক্রি হতে যাব? মুগদা মেডিকেলে বলছে যদি তাদের চাকরি হয়ে যায় তারা ঐক্য পরিষদকে একটা গিফট দিবে, উপহার দিবে। এরকম করে যদি হাজার হাজার মানুষের চাকরি হয়ে যায়, তাহলে তারা অবশ্যই আমাদের উপহার দিবে, আমাদের ভালোবাসা দিবে। আমাদের আর কি লাগবে বলেন? মানুষ তো চায় ভালোবাসা, ভালোবাসা ছাড়া কি আর কারো কিছু দরকার আছে? আপনার 1000 কোটি টাকার মালিক, কিন্তু যদি আপনি অসুস্থ থাকেন তাহলে কি আপনি কি সব কিছু খেতে পারবেন? যাক, আনিস ঠিকাদারের কাছ থেকে 15 লাখ টাকা ঘুষ খেয়েছে।
এই যে হ্যাঁ, আস্তে আস্তে এই মুখগুলো খোলেন এবং আপনারা সাকিব ভাইকে জানান। সাকিব ভাইয়ের নাম্বার যদি দরকার হয়, মোবাইল নাম্বার আমার কাছে আছে, এবং কোন কোন জায়গা থেকে আনিস গ্যাং এই অনিয়মগুলো করতেছে দয়া করে সাকিব ভাইয়ের হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দিবেন। জুনায়েদ সাকিব ভাইয়ের হোয়াটসঅ্যাপের নাম্বার পাঠিয়ে দিবেন। জুনায়েদ সাকিব ভাইয়ের সাথে অনেক রাজনৈতিক দলের নেতাগুলোকে যোগাযোগ আছে, আপনারা সেই মাধ্যমে আপনারা সাকিব ভাইয়ের সাথে একটু যোগাযোগ করেন। সাকিব ভাইকে বুঝান যে এরা আপনার নাম ভাঙিয়ে ওরা খাচ্ছে, কিন্তু আপনার দূর সময় ওরা কিন্তু থাকবেন আপনাদের পাশে। ওনারা এই যে 32 নম্বর যাওয়া, গোপালগঞ্জে যাওয়া, তারপরে হচ্ছে মিছিল মিটিং করা, তারা পোস্টারিং করা, সব কিছু করছে। কইরা কী করছে, পোশাকটা সুন্দর করে খুইলা এখন বামপন্থী হয়ে গেছে। এই নির্বাচনের পরে দেখবেন ভাই, আমাদের কথাগুলো যদি সাকিব ভাই নিজে আমার এই ফেসবুকে আছে, যদি যদি শূন্য থাকেন, আপনি ওইগুলো গবেষণা করেন, পর্যালোচনা করেন, আপনিও আপনার যে সামনে একটা পর্দা, সেই পর্দাটা সরে যাবে। আমি 18 বছর বাম রাজনীতির সাথে জড়িত। আমি শুরু থেকেই আমি বাসদে ছিলাম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট থেকে আমি উঠে আসা মানুষ। তার পরবর্তীতে সময় আমার মহল্লাতে, আমার গ্রামে কিছু উন্নয়ন করার জন্য আমাদের একটা ড্রেন, একটা রাস্তার প্রয়োজন ছিল। সেই সময় আমরা বিভিন্ন এই আওয়ামী লীগের যে রাজনৈতিক দলের নেতারা যারা ছিলেন তাদের কাছে গিয়েছি, আমরা এই রাস্তাটা এবং ড্রেনটা করছি, সেটাও জনগণের জন্য আমি করে দিছি। এতটুক ছাড়া আর কিছু কিন্তু আপনারা পাবেন না। কিন্তু এরা কি করতেছে, এরা আপনাদেরকে জিম্মি করে। জুনায়েদ সাকিব ভাই, আমরা সাকিব ভাইকে খারাপ বলবো না, কারণ সাকিব ভাই এবারকার কিন্তু আমাদের পক্ষে লড়াইটা করছে, ঠিকাদারের বিরুদ্ধে এবার লড়াইটা করছে। তো আমরা তার বিরুদ্ধে না গিয়ে আমরা তাকে বোঝাতে হবে যে আপনারা যারা আশ্রয় দিচ্ছেন ভাই, এরা হচ্ছে কাল সাপ, এরা আপনাকে সুপর দিবে। এরা বলতেছে সারা বাংলাদেশে তারা নেতা, আসলে তারা একদম ভুয়া মিথ্যাবাদী। তারা ডাকলে আপনি সর্বোচ্চ 1000 লোকও হবে না। আর যারা অন্ধভক্ত, যারা মনে করে যে আনিস ভাই দেখতে খুব সহজ সরল মানুষ, এবং তার আচরণ দেখলে মনে হয় যে একদম নিরীহ মানুষটা কিছুই বোঝে না, হ্যাঁ, তাহলে এই যে মানসিকতা থেকে বা আনিসরে দিয়ে অনেক কিছু করানো যায়, হ্যাঁ, যারা এই মানসিকতা আছে তারাই শুধু ওর পিছে কেউ কিন্তু ঘুরতেছে। আর ঐক্য পরিষদে আপনি একদম যে আমার যে সদস্য আছে তার কাছে আপনি প্রশ্ন করবেন, দেখবেন তার কাছে আপনি সঠিক উত্তর পাবেন। বিষয়টা হচ্ছে একজন শ্রমিক নেতা, যে ভাইটা প্রশ্ন করছেন, যে একজন শ্রমিক নেতা শ্রমিকের পক্ষেই থাকবে, সে যত ভালো হোক আর যত এটা খারাপ হোক, উনি কিন্তু আমাদের পক্ষে কথা বলতেছে, তার সাফাই গাইতেছি না আমি, হ্যাঁ, কিন্তু আমি একজন নেতা হিসাবে এবং আমাদের জন্য কিন্তু কাজ করতেছে, হ্যাঁ, কিন্তু এই কারণে বলা, এবং এরা সাকিব ভাইয়ের দোহাই দিয়েই এই অপকর্মগুলো করতেছে। এই কারণে আমি সাকিব ভাইয়ের প্রতি অনুরোধ করতে চাই যে আপনি ওদের বিষয়ে একটা তদন্ত করেন, ওদের জনপ্রিয়তা সম্পর্কে একটা তদন্ত করেন। ভালো খারাপ সেটা এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি কারো সুপারিশ গাইতেছি বা সুপারিশ করতেছি, বিষয়টা এরকম না। আমি বললাম যে এরা সাকিব ভাইয়ের দোহাই দিয়া এই অপকর্মগুলো করতেছে, মন্ত্রণালয়গুলোতে ঢুকে আমাদের এই সর্বনাশগুলো করতেছে। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন সবাই। আমরা আপনাদের পাশে আছি ভাই, আমরা সবসময় আপনাদের পাশে থাকতে চাই। আমরা যদি কোনো ধরনের ভুল ত্রুটি করি, আমাদের হোয়াটসঅ্যাপ আছে, আমাদের মেসেঞ্জার আছে, সেই জায়গায় বলবেন যে ইকবালের এই জায়গাটা ঠিক নাই, হ্যাঁ, বা এই আনিসের এই জায়গাটা ঠিক, এই জিনিসগুলো ঠিক,
এই দুইটা জিনিসই আপনারা কোনটা ঠিক কোনটা ঠিক সেগুলো আপনারা আমাদের পাশে থাকবেন। আর যারা চাকরি হারাইছেন কেউ হতাশ হয়েন না, আমরা চাকরি যাতে আপনারা ফেরত পান লড়াই সংগ্রাম আমরা করতেছি। আগামী সপ্তাহ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। আগামী সপ্তাহের আগেই আমরা কর্মসূচি ঘোষণা করে ফেলব। এর আগে আমরা একটু সময় দিচ্ছি যে দেখি আমাদের কি দেয়, মানে আমরা কি পাই। তো সেই পাওয়ার আশায় আছি। আর ফায়ার সার্ভিসের কথা বলতে চাইছিলাম, ফায়ার সার্ভিস আমাদের থেকে কমিটি নেওয়ার জন্য তারা বলছেন, আমরা আপনাদের কমিটিটা দিচ্ছি, আপনাদের যে তালিকাগুলো আছে আমরা দিতেছি, কিন্তু আমরা একটু বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছি। এই কারণে আনিসের সাথে বলে আনিস সিং গ্রুপের সাথে কোনো কথা বলার না। আচ্ছা ঠিক আছে, ইনক্রিমেন্টের উল্লেখ থাকবে কি না? হ্যাঁ থাকবে ইনশাল্লাহ, মানে এইগুলা থাকবে, কিন্তু ঠিকাদার রেখে ইকবাল বাবু ভাই, আওলাদ ভাই, রফিক ভাই, এটা সব ভালো। আচ্ছা, এই জুয়েল ভাই বোধহয় সম্ভবত জুয়েল রানা ভাই, বিষয়টা হচ্ছে আমরাও ভুল করলে ভাই আমাদের ভুলগুলো ধরাই দিবেন। আমরা যাতে আপনাদের জীবন নিয়ে, আপনার পরিবার নিয়ে, আপনার রিজিক নিয়ে আমরা কেউ সিনেমিনি খেলতে চাই না। আমাদের ভুল ত্রুটি হলে আপনারা সাথে সাথে বলবেন যে এই জিনিসগুলো ভুল, স্পষ্ট বলে দিবেন, আমরা সেই ভুলগুলো সাথে সাথে শুধরাই নিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যতক্ষণ পর্যন্ত এই ঠিকাদারি প্রথা বাতিল করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই সংগ্রামটা করে যাব। আর হচ্ছে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করতেছি। আমরা খুব এই কাগজ পাওয়ার পরেই, এই কাগজ যদি আমাদের পক্ষে থাকে আমরা সেটা মেনে নিব, আর যদি আমাদের পক্ষে না থাকে তাহলে আমরা আবার লড়াই সংগ্রাম করব। সেই লড়াইয়ের মাধ্যমে আমরা ঠিকাদারি কথা বাতিল করব ইনশাল্লাহ। দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। ইকবাল ভাই শুধু বিএনপির সাথে না কি দেখছেন ভাই একটু পরে নেই। আচ্ছা বুঝছি, আপনারা অন্য অন্য দলের সাথে করতেছেন, আর খালি ফোনের পর ফোন দিতেছি মানুষ। আসলে নতুন নীতিমালা কবে নাগাদ হবে? আগামী সপ্তাহে ইনশাল্লাহ। তারা লিখতেছে, অনেকগুলো লিখবে, তো সেই হচ্ছে নীতিমালাটা পরিবর্তন এবং একটা রেজুলেশন, মানে যে আলাপ আলোচনার মাধ্যমে যাতে এই জিনিসটা সংশোধন হয়। আর হচ্ছে এই যা কিছুই হবে আলহামদুলিল্লাহ ভালো কিছু আশা করি, কিন্তু আরও বেশি ভালো চাই, সেটা হচ্ছে ঠিকাদারি প্রথা বাতিল চাই। আর ঠিকাদারি প্রথা বাতিল না হওয়া পর্যন্ত লড়াই সংগ্রাম চলবে। আর যে ভাই বোনদের চাকরি চলে গেছে, সে নতুন নীতিমালা কবে নাগাদ হবে? আগামী সপ্তাহে, এই বৃহস্পতিবার, কালকে হতেও পারে, কালকে যদি না হয়, যতটুকু হওয়ার সম্ভাবনা কম আগামীকালকে অর্থাৎ বৃহস্পতিবার, তারপরে হচ্ছে পরের সপ্তাহতেই আমরা ইনশাল্লাহ এটা পেয়ে যাব। তা না হলে আমরা পরবর্তী সময়, আগামীকালকে রফিক ভাই আবার ঢুকবে মন্ত্রণালয়, আগামীকালকে, এবং হচ্ছে পরের সপ্তাহে আমরা আশা করি এটা আমরা ইনশাল্লাহ পেয়ে যাব। হ্যাঁ, স্লোগান হবে দুনিয়ার মজদুর এক হোক। ঠিক আছে, আমরা লাইভে থাকবো সব সময়। আর আপনারা আমাদেরকে মেসেঞ্জারে পাবেন, হোয়াটসঅ্যাপে পাবেন। আপনারা আপনাদের আপনাদের যেই প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো আওলাদ ভাইয়ের সাথে শেয়ার করবেন এবং হচ্ছে আমাদের সাথে শেয়ার করবেন। আমরা আপনাদের জন্য এই জায়গায় লড়াইটা করতেছি, শুধু আপনাদের জন্য। আর আপনারা কেন আপনাদের প্রশ্নের আমরা উত্তর দিব না? আপনাদের কাছে আমরা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাধ্য। আর যদি না পারি তাহলে আমার জায়গা থেকে আমি সরে যাব, যে না আমরা পারতেছি না। যেই লোক পারবে সেই লোক এই জায়গায় বসবে। ঠিকাদার বাতিল করতে হবে ইনশাল্লাহ। আর ঠিকাদার বাতিল করার জন্য এবারের লড়াইটা হবে একদম শক্তিশালী লড়াই। ধন্যবাদ, সাথে আছি, সাথে থাকবো অবশ্যই। এবং যেই অনুরোধ করে বলতে চাই, যারা ঐক্যবদ্ধ আছেন, একটা হাসপাতালে 100 জন, 150 জন, 50 জন,
সবাইকে বলবো আপনারা একটা ছোট ছোট করে একটা কমিটি করেন, সেই কমিটিতে এই আন্দোলনে যাতে আসতে পারেন সেই জন্য আপনারা একটা ফান্ড কালেকশন করেন, যেমন 10 টাকা 20 টাকা, হ্যাঁ 50 টাকা, এরকম করে একটা একটা মাটির ব্যাংক অথবা একটা সংগঠন তৈরি করে সেই সংগঠনে আপনারা এবার টাকাগুলো জমান এবং এই টাকাগুলো দিয়ে আপনারা কি করবেন, বাস রিজার্ভ করবেন, ট্রাক রিজার্ভ করবেন, করে আমরা যে সময় এবার আন্দোলনের ডাক দিব, এবার আন্দোলনের ডাক আমরা সরকারের কাছ থেকে অনুমতি নিয়েই ডাক দিব এবারকার। আর কাউকে আমরা মার খাওয়াতে চাই না, আর কেউ আমরা শ্রমিকের রক্ত ঝরাইতে চাই না। সব কিছু লড়েচড়ে আছে, কিন্তু এই লড়াচড়াটাকে কেউ যাতে নষ্ট করতে না পারে আপনারা সবাই সতর্ক হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অনেক কমেন্ট আসতেছে, অনেক কমেন্ট হয়তো অনেকে মনে পড়তে পারতেছি না, এই জন্য মাফ করবেন। পরবর্তী সময়গুলোতে আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি একান্তই প্রয়োজন হয় তাহলে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপে আপনারা দাবিনামা মাঠ পর্যন্ত মাঠ ছাড়বো না ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ যাতে আমাদের সেই পর্যন্তই হায়াত দান করে এবং আমরা সুস্থ থাকি, সেই দোয়াগুলো আপনারা করবেন। আমরা খুশি যে ভাই আমাদের জন্য মানুষ মসজিদে মিলাদ পড়াইছে যাতে আমরা এই বিপদ থেকে রক্ষা পাই। আমাদের জন্য মানুষ নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ছে, পড়ে আমাদের জন্য দোয়া করছে, আমাদের ফোন করে বলছে যতদিন আপনারা জেলে ছিলেন আমরা তাহাজ্জুদ নামাজ পড়ে আপনাদের মুক্তির জন্য আমরা দোয়া করছি। এই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না ভাই, আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমাদের জেল থেকে বের করার জন্য আপনারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছেন, আপনারা অনেকগুলো টাকা পয়সা দিচ্ছেন আমাদের দিয়ে, এই যে আমাদের এই আন্দোলন সংগ্রাম করার জন্য আপনারা একটা করছেন। তাহলে আপনাদের সাথে বলেন কিভাবে আমরা বিশ্বাসঘাতকতা করতে পারি, আপনাদের সাথে কিভাবে আমরা বেইমানি করতে পারি? আমরা কেন আপনাদের সাথে বেইমানি করব ভাই? তো আমরা আপনাদের হয়ে লড়াইটা যাতে করতে পারি, আপনাদের ভাই হয়ে আমরা যাতে লড়াইটা করতে পারি, আপনারা আমাদের পাশে থাকবেন। আপনারাই আমাদের শক্তি, আপনারাই আমাদের সাহস। আপনারা আমাদের পাশে থাকলেই এই দাস পথে আমরা কবর দিব ইনশাল্লাহ। দুনিয়ার মজদুর রাখো।